আসসালামু আলাইকুম। যথারীতি পঞ্চব্যঞ্জন আজ 17/4/2024। পঞ্চব্যঞ্জনের শুরুতেই বটমূল সমাচার। এই বটমূল কোথা থেকে আসলো? 1967 সালে যে গাছটির নিচে পাকিস্তান সরকারের ইচ্ছার বিরুদ্ধে বাঙালির সংস্কৃতি চর্চা শুরু হয়, সেটি ছিল আসলে অশ্বত্থ গাছ। গাছটি নিজের পরিচয় হারিয়ে বটবৃক্ষ নাম ধারণ করে জায়গাটা হয়ে গেল বটমূল। আর তখন থেকে বাঙালি মুসলিমও নিজস্ব পরিচয় লুকিয়ে রেখে ধার করা ভুয়া অসাম্প্রদায়িক বাঙালিতে রূপান্তর হওয়া শুরু হলো। তখন মধ্যবিত্ত পরিবারে নামাজ ছিল, রোজা ছিল, আবার ঘরে ঘরে হারমোনিয়ামও ছিল। মেয়েরা বোরখা ছাড়া স্কুল কলেজে যেতেন, বাড়িতে এসে নামাজ পড়তে, আবার হারমোনিয়াম দিয়ে গান গাইত। অনেক মুসলিম পরিবারে মেয়েকে গান শেখানোর জন্য হিন্দু শিক্ষক রাখা হতো, তারা এসে মেয়েকে গান শিখিয়ে যেত। তখন অতি বাঙালির প্রিয় শব্দ অসাম্প্রদায়িক বাজারে তো আসে না। যাই হোক, পাকিস্তান সরকার না চাইলেও এই বাঙালির হাজার বছরের ঐতিহ্যের যাত্রা ওই 1967 সাল থেকে। পাকিস্তান সরকার বাধাপ্রাপ্ত করার চেষ্টা তেমন করেনি, আবার করেছেও, কিন্তু তারপরেও সঞ্জিদা মাসিদের অক্লান্ত পরিশ্রমে এই বিকাশ হতে থাকে অশ্বত্থতলার বটমূল। মুখে প্রশান্ত চিত্ত নিয়ে মুখে উচ্চারিত হতে থাকে প্রার্থনা সঙ্গীত। আলোকের এই ঝর্ণাধারা, আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আজও চলছে ওই একই ধারা। এসো কে বৈশাখ, এসো এসো। প্রতি বছরই আসছে, ধরাকে সূচি করে চলে যাচ্ছে। ফি বছর ওই একই নৃত্য, একই সঙ্গীত, নাই কোনো নতুনত্ব। এত মেধাবীরা সেখানে আজ মতো নতুন কিছু করতে পারলো না। যাক, এর মধ্যে আবার একদল আছে এগুলোকে হিন্দুয়ানি প্রার্থনা মনে করে। এটা এক নম্বর খাঁটি বাঙালি সঙ্গীত, গাইলে শরীরে খাট কাঁপানো জোশ আসে। যত সব মুক্তিযুদ্ধ বিরোধী পাখির দল, এটা যদি এক নম্বর অসাম্প্রদায়িক বিশুদ্ধ সরষের তেল না হতো, তবে কি 2019 সালে সঞ্জিদা মাসির হাতে ট্যাগর অ্যাওয়ার্ড তুলে দিতেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ? তার পাশে দণ্ডায়মান এই উপমহাদেশের মহান অসাম্প্রদায়িক গুরু মোদিজি এই সংস্কৃতি বিকাশে ছায়ানটের ভূয়সী প্রশংসা করেছে, সেই অনুষ্ঠানে করেছিলেন। তো এটা এমনি এমনি হয়নি। দেখ, সরকার এবার বর্ষমাঝা অনুষ্ঠানের জন্য সন্ধ্যা 6টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিলে সাংস্কৃতিক মোগলদের দিলে আঘাত লাগে। তারা বর্ষবরণ মানে না শৃঙ্খল, প্লাকার্ড হাতে দাঁড়িয়ে যান। তারপরে তাদের সেই অনুষ্ঠান 9টা পর্যন্ত টেনে নিয়ে যায়। গুড জব ডান। তো রমজানে ইফতার পার্টি মানে না কোনো শৃঙ্খল, প্লাকার্ড লেখে যদি ওই মুসলিম ছেলেরা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে যেত, তাহলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কর্তৃপক্ষ নিশ্চয়ই ছেলেগুলোর কিস করতো না। নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। নিরাপত্তা ব্যবস্থা না করে যারা আয়োজন করবেন বা আসবেন তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া
অপারগতারই বহিঃপ্রকাশ জানালেন ওদিসির জমশেদ আনোয়ার তখন। এ কথা শুনে আমার নন্দিনী হেসে কুটি কুটি। নন্দিনী বলছে, গুরু, সরকার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি শুধু ওদিসির? রাজনৈতিক অনুষ্ঠানগুলি পুলিশ যখন লাঠিপেটা করে ভণ্ডুল করে দেয়, তখন স্বপন সারদের এই কথাগুলি মনে থাকে না? সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওদিসির অনুষ্ঠান করায় পুলিশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। নির্দেশনা উপেক্ষা করে ওদিসি শিল্পগোষ্ঠী অনুষ্ঠান করা ছিল হঠকারী ও দুঃখজনক। তাদের এই আচরণ সরকার খুবই ব্যথিত ও মর্মাহত, জানালেন আরাফাত। আলহামদুলিল্লাহ, শুধু ব্যথিত। পুলিশ তার স্বভাবস্বরূপ অজ্ঞাতনামা আসামি করে নতুন কোনো কেস হচ্ছে না, তাহলে কোনো মামলা আপাতত পুলিশ দেবে না। গুড। প্রতিমন্ত্রীর জবাবে আবার ওদিসি আরেকটা বিবৃতি দিচ্ছে। তারা বলছে, নিরাপত্তার অজুহাত দেখে সন্ধ্যার মধ্যে বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের সাথে মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর অবস্থানের সাদৃশ্য রয়েছে বলে মনে করছে ওদিসি। লে আলোয়া, পিওর মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী সরকার এখন ক্ষমতায়, এখানেও মৌলবাদী। যাক, কোনো জাতীয় দিবস, কোনো ধর্মীয় উৎসবে সময়ের কোনো বাধ্যবাধকতা থাকে না, এটা সবাই জানে। তাহলে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসবে কেন বাধ্যবাধকতা থাকবে? প্রশ্ন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস স্যারের। এর আগে, অনেক আগে, ওদিসি সমাবেশে বোমা হামলায় 10 জন নিহত এবং 150 জনের মতো আহত হয়েছিল। বোমা হামলার সাথে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার কথা আনন্দ চিত্তে তখন সব সংবাদ মাধ্যমগুলি প্রচার করছিল। 25 বছর হতে চলল, অপরাধের শনাক্ত করে বিচার কাজ আদৌ সম্পন্ন করা হয়নি। কেন? ওই মূল আসামিদের আড়াল করতে কি এই মামলাও সাগররুনি হয়ে গেল? হতে পারে। দেখ, অসাম্প্রদায়িকতার নামে কঠোরে উঠে এনারা অসাম্প্রদায়িকতার নাম দিয়ে কট্টরাই উঠে ব্যাংকক দানবদের জায়গায় তারা বিকল্প আবিষ্কার করে ফেলছে। তাদের বিকল্প হলো দাড়ি, টুপি, ইসলাম প্রক্রিয়া। সম্প্রীতির নামে বিদ্বেষ ছড়িয়ে সমাজকে করছে বিভক্ত। তাই একদিকে সেকুলার নামের দানব, আরেকদিকে মৌলবাদী গোষ্ঠী সমানে সমান। প্রতিদিন নতুন নতুন মাদ্রাসা গড়ে উঠছে দেশে। সেগুলোতে এখন হিজাব বোরখা পরে মেয়েরা যাচ্ছে মাদ্রাসা শিক্ষা নিতে, এবং মাদ্রাসাগুলিতে শিক্ষার অনুপাতে ছেলেদের থেকে মেয়েদের অনুপাত বেশি। কেন দেশের চিত্র এমনিভাবে পাল্টে গেল? এর কিছু দায় কি তথাকথিত সেকুলারদের ঘাড়ে বর্তায় না? তারা যতখানি কট্টর হয়েছে তার বিপরীতে আবার সেম অপোজিট রিয়াকশন। যাক, এবার ভারত নিয়ে এটা কথা। ভারতের ইলেকশন হতে চলছে। আমাদের দেশে যেমন ভারত একটা ফ্যাক্টর। ভারতের পক্ষে থাকা মানে চেতনাধারী, প্রগতিশীল, আর বিপক্ষে যাওয়া মানে কট্টর মৌলবাদী, প্রতিক্রিয়াশীল। ট্যাগ দুটোই আছে। ভারতে তেমনি পাকিস্তানও একটা ফ্যাক্টর। তবে ইলেকশনের আগে সেখানে পাকিস্তান নিয়ে সরকার আর বিরোধী দল একই হয়ে যায়। একই রকমভাবে সরকার বিরোধিতা কি তারা ভোটারের মন জয় করার কৌশল হিসাবে দেখে। কত ৭৭ বছর হয়ে গেছে, এখনও তাদের ভিতরে সম্পর্ক গড়ে ওঠেনি। দুটা প্রতিবেশী দেশ। এক দেশের নাগরিক আরেক দেশে যেতে হলে কঠিন
বিশাল সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। যাক, তারপরেও হঠাৎ করে পশ্চিমারা ইন্ডিয়াকে ভালোবাসতে শুরু করছে। কারণ কি? এই ভালোবাসাকে গার্ডিয়ান বলতেছে, বাট ইটস অ্যান অ্যাফেয়ার, নট ম্যারেজ। ইউএস চায়নাকে কাউন্টার দিতে গভীর সিকিউরিটি রিলেশন চায় ইন্ডিয়ার সাথে। ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড প্যাক্ট, ফ্রান্স চায় তার অস্ত্র তৈরি কোম্পানির জন্য ইন্ডিয়াকে। ওদিকে জার্মানি চায় $18 বিলিয়ন রপ্তানি বাণিজ্য। আর ওদিকে রাশিয়া তো সুইট হার্ট ডিল করে কম দামে তেল দিচ্ছে, এটা আগেই করে রাখছে। ইন্ডিয়ার 1.4 বিলিয়ন পপুলেশনের একটা বিরাট অংশ দক্ষ যুবক, তার উপরে তারা বিশ্বের 5ম বৃহত্তর অর্থনীতির দেশ। এ কারণে মোদি মনে করে বিশ্ব নেতাদের মনোযোগ সবসময় থাকবে ইন্ডিয়ার উপর। হিন্দু জাতীয়তাবাদীরা মনে করে ইন্ডিয়া একটি সিভিলাইজেশনাল স্টেট এবং মোদি বাবার কৃপায় বিশ্বগুরু, তার মানে টিচার অফ দ্য ওয়ার্ল্ড হওয়ার সূচনা করে দিয়েছে ইন্ডিয়া। গুড, চিন্তা ভাবনা করতে তো আর অসুবিধা নেই। মোদি তাদের রাজনৈতিক নেতার চেয়ে একজন কাল্টে পরিণত হয়েছে। 6 সপ্তাহ ধরে নির্বাচনে 960 মিলিয়ন ভোটার ভোট দিবে। মাল্টি পার্টি অপোজিশন থাকলেও মোদি দ্বিতীয়বারের জন্য ফিরে আসবে বলে সবাই ধরে নিয়েছে। মোদি নিজের ফলোয়ারদের কাছে দেবতুল্য, যে কিনা হিন্দুইজমকে ফিরিয়ে এনেছে, আবার বিরোধীদের কাছে একজন কর্তৃত্ববাদী শাসক যে ইন্ডিয়ার গণতন্ত্র ও সেকুলার ভ্যালুজকে নষ্ট করে দিয়েছে। মোদির পলিসি ইন্ডিয়াকে টুকরা করে ফেলতে পারে। পশ্চিমাদের এখন ভাবনা, মোদিকে কি বিশ্বাস করা যায়? হুজ সাইড ইজ হি রিয়েলি অন? ইন্ডিয়া গণতন্ত্রের নামে ইলেকট্রিক্যাল অটোক্রেসি হতে যাচ্ছে। যাই হোক না কেন, পশ্চিমাদের কন্ডিশনাল লাভ ঘনীভূতই হতে পারে। রাশিয়া এবং চীনের বিপরীতে তারা ইন্ডিয়াকে কাছে পেতে চাইবে, তাদের দরকার ব্যবসা। ওদিকে মোদির বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইন্ডিয়ার প্রায়োরিটিজ কী হবে তা নিয়ে লিখছেন, এনগেজ আমেরিকা, ম্যানেজ চায়না, কাল্টিভেট ইউরোপ, রিঅ্যাসিওর রাশিয়া, ব্রিং জাপান ইনটু প্লে, ড্র নেইবার্স ইন, এক্সটেন্ড দ্য নেইবারহুড। গুড, খুব সুন্দর আশাবাদ আমাদের প্রতিবেশী, তারা ভালো থাকলে আমরা ভালো থাকি। যাক, এবার ইরান ইসরায়েল আক্রমণ নিয়ে একটু কথা। ইসরায়েল নিউজ ওয়েবসাইট জানাচ্ছে, ইরান মিসাইল ছোড়ার সময় সৌদি পার্টিসিপেশন ইন ইন্টারসেপ্টিং অ্যাটাকস এগেনস্ট ইসরায়েল। যখন ইরান ক্ষেপণাস্ত্র ছড়ে, সৌদিরা নিজেরাও ইসরায়েলকে রক্ষা করার জন্য ওই মিসাইল ইন্টারসেপ্ট করছে। কিন্তু বলতেছে, সৌদি বলতেছে, সৌদি এই খবরটাকে টোটালি ডিনাই করছে যে না, এটা তারা করেনি। কে সত্য বলছে অনুমান করে নিন। যাক, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডান কেন ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি এগিয়ে এলো। কী কারণ? বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানাচ্ছেন, তারা নিজের দেশকে রক্ষা করার অংশ হিসাবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে, ইসরায়েলকে রক্ষা করার জন্য নয়। সলিম বুজার কারে বলে। কেউ কেউ বলছে হামাস ইরান ইসরায়েলের সংঘাতে ক্রসফায়ারে পড়তে চায় না জর্ডান। পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। ভৌগোলিক অবস্থান কারণে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাঁধলে বড় প্রভাব পড়বে জর্ডানের উপর।
1994 সালে জর্ডান ইসরায়েল শান্তি চুক্তি হয়, যার মাধ্যমে ইজিপ্টের পরে জর্ডান দ্বিতীয় মুসলিম দেশ যে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। জর্ডানের কূটনীতি সার্কাসের তারের উপর দিয়ে হাঁটার মতোই ব্যালেন্স করে চলতে হয়, কারণ আর্থিকভাবে দুর্বল দেশ আমেরিকা ও ইসরায়েলের উপর নির্ভর করে। অপরদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হয়, কারণ জর্ডানের জনসংখ্যার প্রায় অর্ধেক লোকই ফিলিস্তিনি রিফিউজি। আবার ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনের মতো জর্ডানের উপরে প্রভাব বিস্তার করতে চায় ইরান। ইসরায়েলের সাথে চুক্তি অনুযায়ী আবার আল-আকসা মসজিদের কম্পাউন্ডের মোতোয়াল্লি কিন্তু জর্ডান, কাস্টোডিয়ান হচ্ছে জর্ডান। আবার মাল্টিবিলিয়ন ডলার প্রজেক্টের মাধ্যমে ইসরায়েল জর্ডানে গ্যাস ও পানি সরবরাহ করে। পৃথিবীর যেসব দেশে তীব্র পানি সংকট, তার মধ্যে জর্ডান একটি। জর্ডানে চারিদিকে স্থল বেষ্টিত। এই হলো জর্ডানের প্রকৃত অবস্থা। যাক, নিজ দেশে ফিরে আসি, দেশের কিছু খবর, টুকরো কিছু খবর। সারা দেশে রাজনীতিকে পারিবারিকরণের যে ধারা বিকশিত করেছেন আমি আর ডামি নির্বাচনের মহামান্য এমপিবৃন্দ, তার ধারাবাহিকতায় এগিয়ে আছে বগুড়া 1-এর এমপি শাহাদ আরা মান্নান। কে শাহাদ আরা মান্নান? 2020 সালে এমপি আব্দুল মান্নান মারা গেলে তার স্ত্রী উপনির্বাচনে এই শাহাদ আরা মান্নান উপনির্বাচনে এমপি হয়ে আসেন, মান্নান সাহেবের স্ত্রী। এরপরে গত 7 জনের সহি ভোটে আবারও তিনি নির্বাচিত হন, জনপ্রিয় নেত্রী ভোটে। তার এলাকায় তার দুটো উপজেলা নিয়ে সারিয়াকান্দি ও সোনাতলা, এখানে এই দুটো উপজেলায় এবার নির্বাচন হতে যাচ্ছে। এই 2 উপজেলায় একটিতে নিজের ছেলে, অপরটিতে নিজের ছোট ভাইকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে, মনোনয়নই দিয়েছে তিনি। ভেরি গুড ডিসিশন ম্যাডাম। বাইরের লোকের সাথে টাকা পয়সা ভাগ বাটোয়ারে নিয়ে গণ্ডগোল হতে পারে, ঘরের লোকের সাথে আর হবে না। গুড। আচ্ছা, বরগুনায় 20 বছরের এক তরুণীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর কামরুজ্জামান বাচ্চু। ডিবি পুলিশ ওই তরুণীকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে। কারণ কি? বাচ্চু বলছে যে ওই তরুণের সাথে ঢাকায় একটি রেস্টুরেন্টে দেখা হয়, এরপর সখ্যতা গড়ে ওঠে। সেই সুবাদে তারা পারাবাত লঞ্চে পাশাপাশি 2টি কেবিনে আসেন। তার কেবিনে এসে ওই তরুণী বলে, আমি রাতের খাবার খাইনি। পরে খাবার খেয়ে বাচ্চুর কেবিনে কৌশলে শুয়ে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে তরুণী মোবাইলে গোপনে কিছু আপত্তিকর ছবি তোলে। আগে শুনতাম যে পুরুষের ব্ল্যাকমেল করার জন্য ছবি তুলে, এখন থেকে যে উল্টা, তরুণী ছবি তুলছে। ওই তরুণীর নানা অভিযোগ করছেন যে আমার নাতনিকে ফাঁদে ফেলে ওরা ধর্ষণ করেছে, এখন উল্টা মামলার বাদী ও সাক্ষী হয়ে আমার নাতনিকে মিথ্যা পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছে। কে সত্য বলছে? এই তরুণী না এই চেয়ারম্যান? আচ্ছা, শরীয়তপুরে জাজিরায় দাওয়াত না পেয়ে গোসা করে বিয়ে বাড়িতে ককটেল ফাটিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে ইউপি মেম্বার নাসিরউদ্দিন ব্যাপারী। আচ্ছা, কোন দিন গ্রামে বিয়ে হচ্ছে আর মেম্বার সাহেব দাওয়াত পাইল না, এটা একটা কথা হইল? এইটুকু সম্মান যদি গ্রামবাসী না দেয়, তাহলে টাকা খরচ করে মেম্বার হয়ে কি লাভ হলো? তাকে দাওয়াত দেয়নি, বিয়ে হবে। যাক, পুলিশ করে মেম্বার সাহেবরা গ্রেপ্তার করে নিয়ে গেছে। এবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মানিক হোসেন নামে স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। ভাঙ্গুড়া একটা দুগ্ধ খামা সমৃদ্ধ উপজেলা,
সম্প্রতি ভেজাল দুধ তৈরির কিছু ভিডিও ফুটেজ ও তথ্য দিয়ে ওই সাংবাদিক প্রতিবেদন প্রকাশ করে। এর প্রেক্ষিতে খেপছে ওই ভেজাল দুধের সাথে যারা যুক্ত ব্যবসায়ীরা, এরপরে পিটায়ে হাড্ডি গোড়া করে দিছে। ভেজালকারীদের হাতে ঘা মেরেছে বাবা মানিক, তোমাকে মারবে না তো কি মানিক সোনা বলে কোলে তুলে নেবে? এটা বাংলাদেশ। দেখ, বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলছেন, বিএনপি যে দুঃখ কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিল, সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজকে আর নেই। আলহামদুলিল্লাহ, নানক সাহেবরা দেশ থেকে দুঃখ কষ্টগুলি তাড়িয়ে সাফল্যের বাংলাদেশ গড়েছেন। ধন্যবাদ স্যার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নানক জানাচ্ছেন, আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগরে ওয়ার্ডে ওয়ার্ডে সুলভ মূল্যে কেনাকাটার ব্যবস্থা করেছিলাম। প্রশ্ন হচ্ছে, তিনি কি শুধু নির্বাচনী এলাকার মন্ত্রী? হলে হতে পারে, আমি হয়তো জানি না। দেখ, শেষ করি শুভঙ্করের একটা চোখ দিয়ে। এক যুবক চাইনিজে এক মেয়ের কাছে ফোন নাম্বার চাইল, তখন মেয়েটা বলছে 666 free sex tonight। ওয়াও, খুশিতে যুবক তো খুব লাফায় উঠছে। পরে জানতে পারলো ফোন নাম্বার ছিল 6663629। 666 free sex tonight। চাইনিজদের ইংরেজি উচ্চারণের ত্রুটির কারণে খুশি হয়েছিল যুবক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।